আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমেরিকাতে আমি এই বছরের শুরুতে ঘুরতে গিয়েছিলাম আমার পরিবারের সাথে দেখা করার জন্য। এবং আমেরিকাতে কিন্তু আমার স্কুল এবং কলেজের অনেক বন্ধু বান্ধব সবাই থাকে। সো আমার স্কুল লাইফে যেসব আমার যারা বেস্ট ফ্রেন্ড ছিল তার মধ্যে কিন্তু আমার অন্যতম একজন খুবই কাছের, একদম বলে না যে বেস্টি, সে আমার ছোটোবেলার ফ্রেন্ড তাওফি। ও থাকে ইউএসএতে। সো আমি ইউএসএ যাব আর ওর সাথে দেখা করব না, আমার ওর সাথে দেখা করার প্ল্যানটা কিন্তু লাস্ট ইয়ার থেকেই ছিল। আর সেটা কিন্তু এখন আসলেই সত্যি হতে যাচ্ছে। তো এই জিনিসটা আমার জন্য খুব বেশি পরিমাণের আনন্দের। আর আমি যেহেতু খুব অল্প সময়ের জন্য এসেছি, সো আমার সব ফ্রেন্ডরাই বলছিল তাদের সাথে দেখা করার জন্য, এবং আমিও খুব চাচ্ছিলাম। আমি যদি আর 5টা দিনও হাতে নিয়ে আসতাম, আমি কিন্তু আমার সব ফ্রেন্ডদের সাথে মিট করতে পারতাম, বাট আমার এত কম টাইম, সো আই কুডেন্ট মেক ইট পসিবল টু মিট এভরিওয়ান। বাট আমার মন থেকে আমার মানে একটা ক্রেভিংস ছিল, কারণ ছোটোবেলার সব স্মৃতি, সব ফ্রেন্ডস, এগুলো খুব খুব প্রেশিয়াস। এগুলো আসলে মানে আমি এক্সপ্রেস করতে পারবো না যে আসলে আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। তো আবার আমার যেহেতু ফ্যামিলির সাথেও সময় দিতে হবে, এই জন্য আমি ঠিক করলাম ঠিক আছে, যতটা কম সময়ের মধ্যে পারা যায় আমি ততটুকুই ট্রাই করব কভার করার। আর যেহেতু আমার ফ্রেন্ড নিউ ইয়র্কে থাকে এবং ও যেহেতু জব করছে, সো ওর পক্ষে তো ছুটি নিয়ে আসলে কতটুকু সম্ভব হবে, ওকে আমি হ্যাসেলে ফেলতে চাচ্ছিলাম না। তারপরেও তাওফি বারবার করে বলছে তোর কোনো প্রবলেম হলে আমি আসতেছি, সমস্যা নেই, বাট আমি ওকে কোনো হ্যাসেল পড়তে দেই নাই। আমি আর আমু রওনা দিই নিউ ইয়র্কের পথে, আলহামদুলিল্লাহ। আর আমি চাচ্ছিলাম জাস্ট একটা দিনের জন্য যেতে। আমি শিকাগো থেকে নিউ ইয়র্কে যাব, গিয়ে ওর সাথে দেখা করে আমি আবার চলে আসব। বাট এটা আমার যে ফ্রেন্ডই শুনছে সেই আমাকে বলছে ইটস ইনসেইন, কারণ হচ্ছে এটা কখনোই পসিবল না। আমার অন্যান্য আরও যেসব স্টেটের ফ্রেন্ডরা ছিল ওরা বললো যে এটা পসিবল হবেই না, কারণ সবাই আমাকে ওদের বাসাতে ইনভাইট করতেছিল। তো বললো যদি আমি নিউ ইয়র্কে যাই, ওখানে আমার ট্রাফিকে বসে থাকতে হবে 2-3 ঘন্টা। সো আমি নেমে এয়ারপোর্ট থেকে ওর সাথে জাস্ট 2-3 ঘন্টা দেখা করে চলে আসবো, এটা সম্ভবই না। এই জন্য আমি একটা দিন নিয়ে প্ল্যানটা করে আমি যেদিন যাব তার পর দিন আমি চলে আসবো। সো এভাবে আমি হচ্ছে আম্মুর আর আমার জন্য 2টা টিকিট পারচেস করে ফেলি, আপ ডাউন রাউন্ড ট্রিপের। এবং আমি আর আম্মু খুব সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে এয়ারপোর্টে যাই। আর এয়ারপোর্টে আসার পরে এখানে একটা জিনিস আছে যে অনলাইন থেকে আমি আইদার চেক ইন করতে পারি, অথবা ওদের ওখানে সেলফ চেক ইনের ব্যবস্থা আছে, যেটা এখনো বাংলাদেশে কিন্তু হয়নি। এটা কিন্তু ওয়ার্ল্ডের অন্যান্য এয়ারপোর্টগুলোতে, ম্যাক্সিমাম এয়ারপোর্টে এটা আছে। তো এরপরে আমি চেক ইনটা করে নিই নিজে নিজে, দেন হচ্ছে আমি আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করি। তো এরপর আমি আর আম্মু সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা আমাদের ওয়েটিং এরিয়া খুঁজে বের করি, সেখানে বসে অপেক্ষা করার জন্য। আর এর মাঝে হচ্ছে চারপাশটা একটু আমি দেখে নেই। এটা কিন্তু অনেক পুরনো এয়ারপোর্ট, খুব একটা নিট অ্যান্ড ক্লিন এরকম না। আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে এইবারের জার্নিতে হংকংয়ের এয়ারপোর্টটা। ওটা খুবই ঝকঝকে তকতকে, নিট অ্যান্ড ক্লিন। আর এখানকার এয়ারপোর্টগুলো একটু সাফোকেটেড লাগে, মনে হয় যেন একদম দম বন্ধ একটা অবস্থা। আর এখানে খুব সুন্দর হচ্ছে ওয়াটার রিফিল স্টেশন আছে, যেখান থেকে কিনা ওয়াটার নিতে পারা যায়। আর এখানে একটা জিনিসের উপর আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ব্যাগের সাইজ। কারণ আপনি প্লেনে ওঠার আগে অবশ্যই আপনার ব্যাগটা কিন্তু ওরা চেক করবে যে সাইজটা কি ঠিক আছে কিনা, কারণ ওদের এখানে নির্দিষ্ট একটা সাইজের উপরে আপনি নিতে পারবেন না ব্যাগ, তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। আর এটা কিন্তু এখানে স্ট্রিক্টলি মেনটেন করা হয়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাসেঞ্জার তার প্লেনে ওঠার আগ মুহূর্তে কিন্তু এই ব্যাগটা চেক করার একটা বক্স রাখা আছে। তো যাদের, কিন্তু ওরা সবার চেক করে না, যাদেরটা ওদের কাছে সন্দেহ হয় সাইজটা দেখে যে না এটা মনে হয় একটু বেশি, কারণ ওরা কোনো ধরনের লাগেজ কিন্তু অ্যালাউ করে না, আপনি এক্সট্রা চার্জ দিয়ে নিতে পারবেন। এই জন্য কিন্তু ওদের ডোমেস্টিক ফ্লাইটের টিকিটগুলো কিন্তু অনেক চিপ, আমাদের দেশে কিন্তু অনেক বেশি। 1 ঘন্টার ফ্লাইট আমাদের দেখা যায় রাউন্ড ট্রিপ কিন্তু 10 থেকে 15 হাজার টাকা, বাট ওদের রাউন্ড ট্রিপ কিন্তু অনেক কম। আপনি 2.5 ঘন্টার জার্নি আপনি প্রায় 15,000 থেকে 20,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু ভাবা যায় না আমাদের এখানে। যদিও লাগেজটা নিতে পারছেন না, কিন্তু আপনি এক্সট্রা চার্জ দিয়ে আপনি নিতে পারবেন। তো এরপর আমি আর আমার ফাইনালি উঠে পড়ি প্লেনে। আর আমার জন্য নিউ ইয়র্কে প্রথমবার যাওয়া হলেও আম্মুর কাছে কিন্তু এটা প্রথমবার না, কারণ আম্মু দীর্ঘ অনেকদিন নিউ ইয়র্কে ছিলেন, পাশাপাশি আম্মু বেশ কয়েকবার নিউ ইয়র্কে যাওয়া আসাও করেছেন। সো এটা আম্মুর কাছে
নতুন না হলেও আমার কাছে এটা খুবই নতুন এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম, অনেক খুশি ছিলাম। তো দেখতে দেখতে সময়ও চলে যাচ্ছে, আমরাও অলমোস্ট পৌঁছে গিয়েছি নিউ ইয়র্কে। এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো বাংলাদেশের থেকে আমেরিকা অনেক বেশি উন্নত দেশ হলেও ওদের ডোমেস্টিক ফ্লাইটগুলো কিন্তু এত বেশি উন্নত না, ওদের প্লেনগুলো অনেক কনজেস্টেড আমাদের মতোই। তো এরপর দেখতে দেখতে যখন নিউ ইয়র্ক সিটিতে চলে আসলাম, প্লেন থেকে দেখা যাচ্ছিল নিউ ইয়র্ক সিটি এবং আমি খুব এক্সাইটেড আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে। এবং উপর থেকে যখন আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখলাম এত আনন্দ হচ্ছিল, কারণ এই স্ট্যাচু অফ লিবার্টি ছোটোবেলায় আসলে এত শুনেছি, এত দেখেছি এবং বিটিভিতে ইত্যাদি অথবা বিলিভ ইট অর নট কোথাও এটা নিয়ে একটা এপিসোড হয়েছিল, যেটা আমার কাছে খুবই মানে চমৎকার মনে হয়েছে এবং ভেবেছি যখনই সুযোগ হবে আমি দেখব। তো ভাইয়া যখন প্রথমে আম্মুকে নিয়ে স্ট্যাচু অফ লিবার্টি দেখায় তখন আমার অনেক ইচ্ছা ছিল যে আমি কবে যাব। এবং ফাইনালি আজকে আমি ঠিক করে ফেলি, আমি যেহেতু একদিন থাকবো, সো আমি এখন নেমেই যাব স্ট্যাচু অফ লিবার্টিতে, অথবা আসার সময় যেভাবেই হোক না কেন এটা আমি দেখবই। তো এটা আমার প্ল্যানে ছিল। দেন আমরা সেফলি ল্যান্ড করি আলহামদুলিল্লাহ। আর এয়ারপোর্টে এসেই আমি ফার্স্ট আমার ফ্রেন্ডকে ফোন করে জানাই এবং এখানকার ওয়াইফাইয়ের সাথে আমি কানেক্টেড হই। এরপর আমি এখানে সার্চ করি যে কোন টার্মিনাল থেকে আমি জ্যাকসন হাইটে যেতে পারবো, কারণ আমার ফ্রেন্ড আসতে চেয়েছিল আমাকে পিক করতে, বাট আমি ওকে মানা করেছিলাম, কারণ আমি বাংলাদেশের সাথে ইউএসের ট্রান্সপোর্ট সিস্টেমগুলো কম্পেয়ার করতে চাচ্ছিলাম। কারণ হচ্ছে এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলো কীরকম, তো এখানে আমি শাটেল বাস নিয়ে আমি যেতে পারবো জ্যাকসন হাইটে। এটা অনেক বড় একটা অপরচুনিটি এখানকার প্যাসেঞ্জারদের আমার কাছে মনে হয়েছে, যারা আমরা ঘুরতে এসেছি তারা উবার ছাড়াও যে একটা ফ্রি সার্ভিস আছে, এটা আমার কাছে অনেক চমৎকার মনে হয়েছে। তো এরপরে দেখলাম ডিরেক্টলি আমরা যে টার্মিনালে নেমেছি এখান থেকে জ্যাকসন হাইটের শাটেল বাস নেই, কারণ টার্মিনাল এ বি সি এরকম যে টার্মিনাল এগুলো একটা থেকে একটা অনেক দূরে। সো ফার্স্ট আমাকে টার্মিনাল এ থেকে আরেকটা শাটেল বাসে করে টার্মিনাল বিতে যেতে হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব কিন্তু একটা কাছে না, আমি কিন্তু একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছি এখন। তো এখন কিন্তু অলমোস্ট ফাঁকাই বলা যায়, খুব একটা ক্রাউড নেই এই বাসের মধ্যে। তো এটা আমাকে নামিয়ে দেবে আরেকটা টার্মিনালে, যেখান থেকে আমি জ্যাকসন হাইটের বাসটা ধরতে পারবো। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটা একদম যে খুব কাছাকাছি সেরকম কিছু না। তো এই জিনিসগুলো আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। এই যেখানে দেখা যাচ্ছে এয়ারলাইন ডিরেক্টরি, টার্মিনাল এ বি সি, ডেল্টা এয়ারলাইন্স নামে টার্মিনাল সিতে, টার্মিনাল বিতে কোন কোন এয়ারলাইন, টার্মিনাল এতে কোন কোন এয়ারলাইন্স। তো এই জিনিসগুলো খুব সুন্দর করে বাসের মধ্যেও দেওয়া আছে। তো আমাদেরকে তারা নামিয়ে দিয়েছে যেই টার্মিনাল থেকে আমি এখন পেয়ে যাব জ্যাকসন হাইটে যাওয়ার জন্য শাটল বাস। আর টাইমিংটাও খুব সুন্দর মিলে গিয়েছে, আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা জাস্ট নেমেছি আর আমাদের পরবর্তী বাসটা চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই বাসটাতেও উঠেছি এবং এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে নেক্সট স্টপেজ কোনটা এবং যেতে কতক্ষণ লাগবে। আর এই পুরো সময়টাতেই কিন্তু আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের একজন খুব কাছের আন্টি, উনি আমাদেরকে সারাক্ষণ ফোন দিয়ে আপডেট নিচ্ছিলেন আমাদের কতক্ষণ লাগবে, আমরা কোথায় আছি। উনি হচ্ছেন মোনা আন্টি। উনি এত অমায়িক, এত আন্তরিক, এত কাইন্ড হার্টেড পারসন, কারণ আমি চিন্তাও করতে পারিনি এরকম একটা দূর দেশে গিয়ে আমি এত ভালোবাসা পাবো। আসলে আল্লাহ মহান, উনি আমাদের জন্য কোথায় কোথায় কি ব্যবস্থা করে রেখেছে আমরা নিজেরাও কল্পনাও করতে পারি না। আমি খুবই গ্রেটফুল। আমার ফ্রেন্ড হচ্ছে আমার নিজের মানুষ, এই জন্য ও ওর ব্যস্ত সময় থেকে আমাকে সময় দিবে সেটা আমি মানতে পারি। কিন্তু আন্টি উনি তো আমাকে চিনতেন না, কখনো কথাও হয় নাই ওনার সাথে, সেখানে আসলে এত বেশি উনি আমাদের টেক কেয়ার করেছেন পুরোটা সময়। আমার আর আম্মুর অসাধারণ অনেক কিছু শেখার আছে। উনি এবং আরেকজন আন্টি, ওনাকে আমার ফ্রেন্ড আপু বলে ডাকে। তো আপু আর হচ্ছে আন্টি দুজনই অত্যন্ত ভালো মনের মানুষ। আমি মন থেকে দোয়া করে আল্লাহ ওনাদেরকে সবসময় সুস্থ রাখুন, ভালো রাখুন। তো এরপর হচ্ছে আমার ফ্রেন্ড আর আপু ওনারা দুজন হচ্ছে তখনও এসে পৌঁছায় নাই, এই জন্য মোনা আন্টি আমাকে আর আম্মুকে জ্যাকসন হাইটটা ঘোরাতে নিয়ে যান। একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশ যেরকম গুলিস্তানটা যেরকম আগে বলা হতো গুলিস্তান ফার্মগেট অনেক নোংরা ময়লা, সেই রকম হচ্ছে এখানকার জ্যাকসন হাইট। কিন্তু অনেস্টলি বাংলাদেশের ফার্মগেট এখন যথেষ্ট পরিমাণে সুন্দর পরিষ্কার। এই জ্যাকসন হাইটে আমি যা দেখলাম, এখানে পুরো রাস্তা জুড়ে সিগারেটের খোসা, ময়লা, পানের পিক, মানে যাচ্ছে তাই। মানে আমার কাছে মনে হচ্ছিল আমি কোথা থেকে কোথায় চলে আসলাম। আমি
আমেরিকার সব সুন্দর জায়গাগুলো মনে হচ্ছে দেখলাম, এখন এখানে এসে এরকম একটা জায়গা দেখলাম। নিউ মার্কেটটা ঠিক যেরকম কনজেস্টেড, যেরকম মানে রাস্তায় রাস্তায় ফুটপাথে জামা কাপড়, ঠিক তেমনি এখানে নিউ মার্কেটের মতোই এখানকার অবস্থা। তো এটা খুব একটা ফেমাস এরিয়া। এখানে এসে কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় নাই যে হ্যাঁ আমি নিজের ঘরে ফেরত আসছি। আমার কাছে মনে হয়েছে আমি কোন জায়গায় আসলাম বাবা, কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর করে রাখে মোটামুটি, মাসাল্লাহ। তো আগে যারা হচ্ছে ফার্মগেট গুলিস্তানে গিয়েছে, নিউ মার্কেটে গিয়েছে, তারা এটা কম্পেয়ার করতে পারবে। আমার কলেজ ছিল ফার্মগেটে, হলিক্রসে। সো আমি কিন্তু বুঝি যে আসলে ফার্মগেট কেমন নোংরা ছিল সেটা এখন এই জ্যাকসন হাইট এই জায়গাটাতে রাস্তায় রাস্তায় এখানে আপনি দেখতে পারবেন। আপনার কাছে টাকা পয়সা চাবে, এখানে অনেক ধরনের ফকির আছে তারা, তারপরে হচ্ছে খাবার নিয়েও বসেছে, ঠিক আমাদের রোজার সময় যেরকম রাস্তায় আমরা দেখতে পাই ওরকম। এবং এখানে হচ্ছে বাঙালি যত জামা কাপড়, বিয়ের লেহেঙ্গা সব ধরনের আছে। তো এখানে আন্টি আমাদেরকে খুব ফেমাস একটা দোকানে নিয়ে আসে এখানকার রসগোল্লা খাওয়ানোর জন্য। মানে আমার কাছে ভাবতেই খুব ভালো লাগছে, এই এত দূর দেশে বাঙালি সব কিছু নিজেদের হাতের নাগালে করে ফেলেছে। যা মন চাবে সব কিছুই আপনি পাবেন। বাংলাদেশের যেই খাবারটাই আপনি খেতে চান, যেই জিনিসটাই আপনি ব্যবহার করতে চান, সবই আপনি পাবেন। তো আন্টি আমাদেরকে মিষ্টি কিনে নিয়ে আবার হচ্ছে যে এখানে আমরা বসেছিলাম, এখানকার খুব বিখ্যাত কাচ্চি হাউস, তো সেখানে আমাদেরকে আবার নিয়ে এসছে। তো আমাদেরকে উনি চাচ্ছিলেন আমরা যাতে এখানকার রিয়েল যেই এনভায়রনমেন্ট সেটা সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে যাই। তো এই জন্যই আমাদেরকে এটা ঘুরিয়ে দেখালেন। এখানে গোল্ডের দোকান ছিল, তো আমার খুব গোল্ডগুলো কিনতে মন যাচ্ছিল, এত সুন্দর সুন্দর ডিজাইন, মানে চমৎকার চমৎকার সব ডিজাইন। তো আমি একটা গোল্ডের দোকানে ঢুকেছি এবং ঢুকে ওখানকার দেখলাম যে গোল্ডের যে প্রাইসটা ওটা আমাদের বাংলাদেশের সমানই চলে আসছে, বাট এখানকার ডিজাইনগুলো অসাধারণ। তো আন্টি আমাকে বললো আজকে তো সময় নেই, বাট তুমি যদি চাও তুমি আমাকে জানাইও, আমার পরিচিত দোকান আছে। তো ফাইনালি যখন আমরা আসলাম তখন দেখি আমার ফ্রেন্ড মাই জানেমান তাওফি ও হচ্ছে চলে আসছে। আমরা দুজনকে দেখে এত খুশি, আমিও ক্যামেরা অন করে রেখেছি, ও ক্যামেরা অন করে রেখেছি, আন্টিও ক্যামেরা অন করে রেখেছি আমাদের এই হ্যাপি মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য। সো ইট ওয়াজ অ্যামেজিং, মানে এত চমৎকার একটা কি বলবো ফিলিংস ছিল এত বছর পর এত দূর দেশে, এটা আসলে এক্সপ্রেস করা যাবে না। তো যাই হোক, ও আর দেরি করে নাই, কারণ অনেক টাইম হয়ে গেছে, আমাদের লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে। সো ও আমাদের সবার জন্য খাবার অ্যারেঞ্জ করলো, এবং এখানে শুধু পিওর কি বলে এটাকে তেহেরি, মানে একদম দেশি টেস্ট, এত মজা লাগছে। মানে যাই হোক, আমি এখানে আসার পর থেকে বিফটা একদমই খাওয়া হয় নাই। বাসায় যতই বিফ রান্না করুক, সব জায়গাতে ইনভাইটেশনে যতই বিফ থাকুক না কেন, আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল, বাট এখানে এসে আমি একদম এত মজা করে, মানে কি বলবো, মজা করে খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ। তো সবার সাথে এরকম গল্প করতে করতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমার এখানে সারপ্রাইজের পর সারপ্রাইজ, মোনা আন্টি আমার জন্য গিফট নিয়ে আসছে। মানে ভাবা যায় যে মানুষটা আমাকে দেখে নাই, একদিন আগ পর্যন্ত আমার সাথে তার কখনো কথা হয় নাই, উনি আমার জন্য এত এত গিফট নিয়ে আসছে। চকলেট, অর্নামেন্টস, সাফোরার লিপস্টিক, তারপর হচ্ছে আরও অনেক কিছু। তো আবার এত সুন্দর করে ডেকোরেশন করে, আমি আল্লাহর কাছে আসলে অনেক অনেক শুকরিয়া আদায় করি আমাকে এত ব্লেসিংস দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো এরপর তাওফি আর হচ্ছে আন্টি এবং আপু আমাকে আর আম্মুকে নিয়ে পুরো ম্যানহাটন সিটিটা ঘুরে দেখাতে নিয়ে যায়। এখানকার সব থেকে যেই জিনিসটা সব ট্যুরিস্টের কাছে খুবই আকর্ষণীয়, টাইম স্কোয়ার, আমাকে এখন ওনারা ওইখানে নিয়ে যাবে। তার আগে এখানে আরেকটা জায়গা আছে, রুজভেল্ট মনে হয়েছিল জায়গাটার নাম, ওখানে আমাকে চেরি ব্লসম দেখানোর জন্য, যদিও আমি শিকাগোতে অলরেডি দেখে এসেছিলাম, বাট এখানকার চেরি ব্লসমটা দেখানোর জন্য আন্টি আমাকে ওখানে নিয়ে যায়। এবং সত্যি জায়গাটা অসাধারণ ছিল, ওখানকার চেরি ফ্লাওয়ারগুলো এত ভালো লাগছিল, ওখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো সেশন করি। সো ও আমাকে হচ্ছে এখানকার যেসব জায়গাগুলো মোটামুটি ট্যুরিস্টের কাছে খুবই আকর্ষণীয়, সেই সব জায়গাগুলো আমাকে এত অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করেছে। এবং আসলেই আমি অনেক অল্প সময়ে অনেক কিছু দেখেছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর এই জায়গাটা, এবং খুব চমৎকার একটা সানি ডে ছিল। যদিও যখন আমি আর আম্মু ল্যান্ড করি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, এই জন্য আমরা ভাবছিলাম যে আজকে মনে হয় আমরা
যেতে পারবো না স্ট্যাচু অফ লিবার্টি দেখতে, টাইমও কম। এবং যদিও এখন খুব সানি ডে, তারপরে আমাদের পক্ষে আসলে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া সম্ভব হবে না, কারণ এখান থেকে ওটা যেতে অনেক দূর এবং সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, তখন হচ্ছে আর ওখানে নিয়ে যায় না, এটা একটা টাইমিং থাকে নির্দিষ্ট। তো ফাইনালি আমরা এখানে পৌঁছেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর চেরি ফ্লাওয়ার ফুটে রয়েছে। তো আমরা এখানে অনেক ফটো সেশন করি। আর মোনা আন্টি এবং আপু, ওনাদের মনের বয়স হচ্ছে এভারগ্রিন এবং খুবই কালারফুল এবং এত জলি মাইন্ডের। তো আমরা ওখানে অনেক মজা করলাম, ছবি তুললাম। এরপর হচ্ছে তাওফি আমাকে নিয়ে এখানে লাইব্রেরিতে আসলো। লাইব্রেরিটা অসাধারণ, খুবই সুন্দর। আসলে আমার ফ্রেন্ড হচ্ছে আর্কিটেকচার, সো তাওফি ওর আর্কিটেকচারাল মাইন্ড থেকে যে স্ট্রাকচারগুলো সুন্দর আমাকে ওখানে ওখানে নিয়ে গিয়েছে। অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। তো এখানে হচ্ছে মূলত আমরা নিজেরা কিছু ফটোশ্যুট করলাম এবং আমরা যে আসলে বসে আড্ডা দিব সেইটার স্কোপ এখনো হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আমাকে ও সিটিটা দেখাচ্ছিল, কোথায় কি আছে এগুলো আমাকে দেখাচ্ছিল। সো আমাকে বসে নিয়ে আমরা যে দুজন একটু আমাদের মনের কথা শেয়ার করবো, ওরকম সময় আমরা পেয়েছিলাম রাতের বেলা। সো আমার পুরো জার্নিটাই কিন্তু এরকম যে আমি আমার ফ্যামিলির সাথেও, ওরাও আমাকে নিয়ে ব্যস্ত, আমাকে সব কিছু ঘুরে দেখাবে, আমিও সব কিছু দেখার জন্য আগ্রহী। এখানেও তাওফি আমাকে সব কিছু ঘুরে দেখাবে, কিন্তু নিজেরা যে বসে একটু আমার পরিবারকে একটু সময় দেওয়া, আমার ফ্রেন্ডকে একটু সময় দেওয়া, এগুলো না আসলে বেড়াতে গেলে মনে হয় না। আর প্রত্যেকের এত ব্যস্ত জীবন থেকে যে আমার ফ্রেন্ড, আন্টি, তারপর হচ্ছে আপু সবাই যে সময় বের করে দিচ্ছে আমাকে আর আম্মুকে, আমরা আসলে অনেক ব্লেসড। এই জন্য মানে আমি আর আম্মু খুবই গ্রেটফুল সব সময়। তো এরপর হচ্ছে আমরা আবার ওখানে ব্যাক করি এবং আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে একটা ভিডিও শ্যুট করি, যেখানে আমার ফ্রেন্ড কিন্তু আমাকে এখানেও একটা সারপ্রাইজ দিচ্ছে। সেটা হচ্ছে ও আমাদের স্কুলের লোগো প্রিন্ট আউট করে নিয়ে আসছে, মানে ভাবা যায়, মানে BF শাহিন স্কুল। তো এটা মানে খুবই আমার কাছে কি বলবো, বলে না যে একদম হার্ট টাচিং, ওরকম ছিল ব্যাপারটা, কারণ শাহিন হচ্ছে আমাদের কাছে প্রাণ। সরি, তো শাহিন হচ্ছে আমাদের কাছে অন্যরকম একটা ভালোবাসা। তো যাই হোক, আমরা হচ্ছে এরপর ওখান থেকে রওনা দিই টাইম স্কোয়ারের দিকে। টাইম স্কোয়ার যেটা হচ্ছে ট্যুরিস্টদের মানে কি বলবো, খুবই আকর্ষণীয় একটা জায়গা যেখানে কখনো রাত হয় না। সো যখন এখান থেকে যাচ্ছিলাম টাইম স্কোয়ারের দিকে, আমি একটু আবেগী হয়ে যাই, কারণ আমার কাছে মনে হচ্ছিল গাড়ি যতটা সামনের দিকে যাচ্ছে আমি পিছনে তত স্মৃতি রেখে যাচ্ছি। এই জায়গায় আমার আর কখনো আসা হবে কিনা যায় না, বাট পিছনে হচ্ছে আমার মেমোরিগুলো আমি রেখে আসতেছি। এই রাস্তার মধ্যে কিছুক্ষণ আগে ছিলাম, এখানে খুব সুন্দর সময় কাটানো। তো যাই হোক, পর আমার সামনের দিকে আগাতে আগাতে আমরা ফাইনালি চলে আসি টাইম স্কোয়ারে এবং আমাকে আন্টি আর আপু সব কিছু আমাকে ওনারা ব্রিফ করে করে বলতেছিল যে এখানে কি ওখানে কি, এরকম অসাধারণ। আমি কি বলবো, আমার কাছে কিন্তু খুবই ডিফিকাল্ট হতো যদি আমি একা ঘুরতে আসতাম বা আম্মুকে নিয়ে আসতাম। এখানে আমার ফ্রেন্ড থাকাতে এবং ওর এই কাছের মানুষগুলো থাকাতে আমার জন্য সব কিছু অনেক সহজ হয়ে গেছে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমার কলেজ লাইফের আনিলা টিঙ্কা আমার ফ্রেন্ড এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা একসাথে ছিলাম। তো আমার এই ফ্রেন্ড অনেক আগেই ও চলে আসে ইউএসএতে ওর ফ্যামিলি সহ, বাট ও ক্যানাডাতে শিফট করে ফেলছে একা। সেইখান থেকে ও এই কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগে ও ইউএসএতে আসছে এবং কোইন্সিডেন্সিয়ালি আজকে আমার সাথে ওর দেখা হয়ে যায়। মানে এটা আসলে কি বলবো, মানে আমিও আজকে এখানে আসছি, ও এখানে আসছে। তো আমাকে ও বললো ও টাইম স্কোয়ারে আসবে। আমি খুবই হ্যাপি যে ও হচ্ছে ওর এত বিজি লাইফ থেকে টাইম ম্যানেজ করে ও হচ্ছে টাইম স্কোয়ারে আসছে জাস্ট আমার সাথে দেখা করার জন্য। এবং আমরা কিন্তু খুব কম সময়, মানে আমরা জাস্ট হচ্ছে 2 মিনিট হয়তো একসাথে ছিলাম, বাট এই যে এত বছর পর দেখা এবং একটা যে হাগ, ইট মিনস আ লট অ্যান্ড এই ফিলিংসটাই অন্যরকম। তো যাই হোক, খুব অল্প সময়ের জন্য দেখা হলো, বাট খুব একটা সুন্দর মেমোরি দিয়ে গেল। তো ওর প্রতিও আসলে অনেক থ্যাঙ্কসফুল। তো এরপর হচ্ছে আমরা এখানে কিছু স্ট্রিট শো দেখলাম। আর এখানে কিন্তু আমার সাথে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো রকমের মানুষ এবং ম্যাক্সিমাম কিন্তু ইন্ডিয়া আর অথবা এশিয়ান জোন থেকে আসা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এত এত মানুষ, এত ক্রাউড। এখন কয়টা বাজে? এখন রাত 8টা, 8:30 বাজে, বাট সারা রাতে কিন্তু এইরকমই থাকবে, বরঞ্চ আরো ক্রাউড বাড়বে।
আসলে এই জায়গাটাকে বলা হয় যেখানে কখনো রাত হয় না বা যেখানে মানুষ ঘুমায় না। সো সবসময় এটা প্রাণবন্ত। তো ভালো, আমার কাছে বেশ ভালো লাগলো। মানে কি বলবো, হঠাৎ করে যদি এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু পালানোও যাবে না, কারণ চারপাশে কিন্তু এত মানুষ, গায়ে গায়ে ধাক্কা লেগে যায়, এরকম খুব সাবধানে হাঁটতে হয়। আর হচ্ছে এখানে কেউ কারো দিকে আসলে তাকায় না। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট সবাই খুব ব্যস্ত, এখানে যে আসে খুবই ব্যস্ত। তো যাই হোক, এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপর থেকে আপনি অনেকখানি দেখতে পারবেন, পুরো টাইম স্কোয়ারটাকে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু স্ট্রিট শো চলতেছে, যার যা প্রতিভা এখানে আসলে সেগুলো দেখানো হয়। এভাবে কিন্তু তারা আসলে ইনকামও করে। অনেকেই হচ্ছে এখানে যার যে সাধ্য মতো এখানে দিয়ে থাকে। আর এই যে এত প্রাণবন্ত ম্যানহাটন, এটার জন্য আসলে আমার খুব খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর এখানে আমরা অনেকগুলো ফটো সেশন করি, এবং এখানে কিন্তু আসলে রিক্সাও আছে, এবং রিক্সা রাইড কিন্তু হাইলি এক্সপেন্সিভ। তো এরপর আমার ফ্রেন্ড হচ্ছে এখানেই M&M এর একটা শপ আছে, সেখানেও আমাকে নিয়ে আসে। এখানে M&M এর বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির এখানে কি বলবো অনেক কিছু পাওয়া যায়। এবং এই ছোটবেলায় কিন্তু আসলে এটা খুব ভালো লাগতো খেতে, বাট এখন আসলে আর এত বেশি এগুলোর প্রতি আকর্ষণ কাজ করে না। দেখতেই পাচ্ছেন যে কত ভ্যারাইটি। এছাড়াও এখানে M&M এর লোগো দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের সুভেনির পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, আর অনেক কিছু। বাট সব থেকে চমৎকার লাগছিল যে এখানে বিভিন্ন শ্যাডো, বিভিন্ন কালারিংয়ের যে M&M গুলো আছে, আপনি কেজি দরে কিনতে পারবেন, সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আমার ফ্রেন্ড আর আমি এখনও কিন্তু আসলে আমরা বাচ্চা, এই জন্যই আসলে আমাদের কাছে এই জিনিসগুলো এত ভালো লাগে। তো এরপর আমরা আর কোথাও দেরি করিনি, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। আমি চলে আসি আমার ফ্রেন্ডের বাসায়, এবং আমার ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক গুণে গুণান্বিত। দেখতে যেমন সুন্দরী, পড়াশোনায় যেরকম ভালো, ঠিক তেমনি ওর হাতের যে আর্ট, মানে অসাধারণ, খুবই শৌখিন। ওর রুমটাকে এত মানে সুন্দর করে সাজিয়েছে, এত আর্টিস্টিক, আমার খুব ভালো লেগেছে। এবং আমাদের জন্য এত রকমের খাবার আয়োজন করেছে, মানে ভাবা যায় না আসলে। পুরো এত দূর দেশে এসে একদম দেশীয় স্টাইলে যে শাক, লাউ শাক, ডাল, তারপর লতি, চিংড়ি, মাছ, হ্যাঁ একদম দেশীয় স্টাইলের ডাল, মানে কি বলবো, এখন বলতে বলতে আমার আবার জিভে পানি চলে এসছে। এবং মুরগির মাংসটা পুরো আমাদের দেশি মুরগি যেরকম হয় সেরকম, এবং অসাধারণ টেস্ট। আর হচ্ছে আমার ফ্রেন্ড এই বাসায় যে থাকে, এখানে হচ্ছে রয়েছে রাফা, খুবই লক্ষ্মী, খুবই সুন্দর, খুবই সুইট একটা মেয়ে। এবং ও এত মানে কি বলবো, মানে এত গুছানো, এত টিপটপ। আর ওর আম্মু সব কিছু রান্না করেছে। আমি কি বলবো, মানে আমরা যেখানে এত দূর থেকে এসেছি, চিনি না কাউকে, বোঝার কোনো উপায় নেই। ওরা সবাই আমার ফ্রেন্ডকে এত ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো করে, নিজের বোনের মতো করে আদর করে। এবং তার সাথে সাথে আমাদেরকেও ওরা এত আপন করে নিয়েছে। এবং আমার ফ্রেন্ডের জন্য কিন্তু আসলে আমরা এতটা রেসপেক্টফুলভাবে আমাদেরকে ওনারা টেক কেয়ার করেছে, মানে আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে মোনা আন্টি আর আপু আবার হচ্ছে ওনারা চলে যাবেন। এবং আমার খুব কষ্ট লাগছিল যে এত রাত, এখন প্রায় রাত 11:30 বাজে, ওনারা আবার এত দূর যাবে শুধুমাত্র আমাদের জন্য। মানে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু ওনারা এত আন্তরিক, আমার ওনাদেরকে যেতে দিতে মন চাচ্ছিল না। আমি বলছিলাম থেকে যেতে, কিন্তু ওনারা হচ্ছে আবার চলে যাবেন। এবং ওনাদের বাসাতে ওনাদের ফ্যামিলি রয়েছে, তো ওনাদেরকে বিদায় দিয়ে এরপরে আসি। এবং সারা রাত আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে গল্প করি। লাস্টে ভোরের দিকে মনে হয় আমরা 2-3 ঘন্টার জন্য ঘুমাই। এবং এই যে এত বছর পর, মানে এত দিন, আসলে এত দিনের জমানো কথা, বাট এক রাতে তো আসলে সম্ভব না। তারপরেও আমরা হচ্ছে সারাটা রাত একদম প্রাণ খুলে গল্প করি, অনেক কিছু নিয়ে ডিসকাশন, বিশেষ করে আমাদের ছোটোবেলার মোমেন্টগুলো। আর আমরা সবসময় আসলে প্রেজেন্ট নিয়েই থাকি, এবং আমাদের অতীতের সুন্দর মেমোরিগুলো নিয়েই থাকি। আমরা কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে ওগুলো নিয়ে আমরা আসলে খুব একটা চিন্তা করি না। তো ফাইনালি পরদিন মর্নিংয়ে আমি আমার ফ্রেন্ডকে আমার পক্ষ থেকে আনা খুব ছোট্ট একটা গিফট, বাংলাদেশের যে কক্সবাজার আমি থাকি, এখানে হচ্ছে
রিয়েল পার্ল বলে যেটাকে, সেই পার্লের একটা ব্রেসলেট আমি নিয়ে আসি এবং এই পার্লের ব্রেসলেট আমার ভীষণ পছন্দের। আমি নিজেও খুব ভালোবাসি পড়তে এবং আমার যে পছন্দের মানুষ ওরকেও আমি চাই যাতে আমার এই মেমোরিটা ওর সাথে থাকুক। আর যেহেতু লাগেজ নেওয়া যায়নি এবং বাংলাদেশ থেকেও আমি খুব অল্প সংখ্যক ওয়েট ক্যারি করতে পেরেছি, সো আমি একদম মিনিমাল আইটেম নিয়ে এসেছি। তো এরপর ফাইনালি আমরা ব্রেকফাস্ট শেষ করে আম্মু আর প্রীতি সহ আমরা বের হই স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। এবং এইবার ফর দ্য ফার্স্ট টাইম আমি ইউএসএতে মেট্রো রেলে ভিজিট করি এবং এই জিনিসটা আসলে আমার কাছে খুবই অন্যরকম, মানে কি বলবো, অনেক অনেক ভালো লেগেছে। আমি ভীষণ ভীতু একটা মানুষ, কিন্তু সাথে ছিল আমার আম্মু এবং আমার বেস্ট ফ্রেন্ড, তো আমি অনেকটাই সাহস পাচ্ছিলাম। আল্লাহর নাম নিয়ে আমি উঠে পড়ি এবং খুব ভালোও লাগছিল। দিনের বেলা একদম চারপাশটা সব কিছু ঝকঝকে দেখা যাচ্ছে এবং যে মেট্রো রেল স্টেশন ওখানে বিভিন্ন রকমের কিন্তু অনেক কিছু পেইন্ট করা এবং এখানে অনেক মানুষ কি বলে এটাকে স্ট্রিট শো করে, হ্যাঁ। এবং এখানে অনেক রকম অনেক ভ্যারাইটির মানুষকে দেখা যায়। এখানে আসলে পুরো সব কিছু আসলে মাল্টি কালচারাল এখানে এবং ভার্সেটাইল সব কিছু। তো এরপর এখানে আমরা চলে আসি স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য এবং এই জায়গাটাতে আসার পর এখানে অনেক ধরনের ব্রোকার থাকে। তারা আমাদেরকে বারবার করে বলে যে মানে নামার সাথে সাথে ওখানটাতে স্ট্যাচু অফ লিবার্টি এত ডলার প্যাকেজ এত, এবং আমি তো নিয়েই নিচ্ছিলাম। পরে আমার ফ্রেন্ড বলে আগে যাচাই বাছাই কর কত টাইম লাগে দেখ, কারণ আমাদের হাতে টাইম নেই, কারণ আমার এয়ারপোর্টে থাকতে হবে 3টার মধ্যে। সো আমরা এখানে এসে পৌঁছেছি অলমোস্ট 12টার দিকে। এখন এখান থেকে এয়ারপোর্ট যেতেও আমাদের যদি কোনো জ্যামও না থাকে তারপরেও 1 ঘন্টা লাগবে। সো আমরা যখন জিজ্ঞেস করলাম আমাদেরকে বলল সব থেকে যেটা কম সময়ের প্যাকেজ সেটাও 4 ঘন্টা। তো এইটা আসলে কিভাবে কি হবে, এবং এই টোটাল প্যাকেজটা আমাদের প্রায় 150 না 200 ডলারের মতো চেয়েছিল। এবং ওখানে অনেক অনেক ব্রোকার প্রত্যেকেই বলো যে মিনিমাম এই টাইমটাই লাগবে এবং প্রাইসটা এরকম। তো পরে আমি ভাইয়াকে বললাম যে ভাই আমার তো খুব খারাপ লাগতেছে যে এত কম সময়ের মধ্যে মানে আমি তো দেখে কভার করতে পারবো না। তো ভাইয়া বললো যে ওখানে আরেকটা আছে যেটা তোর 1 ঘন্টা ছাড় এবং এটা ফ্রি অফ কস্ট, এখানে ওর টাকা পয়সাই লাগে না। মানে কি অদ্ভুত। পরে আমি মানে এখানে যে যারা আছে ওরা কেউ একবারের জন্য বললো না যে আপনি ওখান থেকেও নিতে পারেন, ওখান থেকেও আপনি চাইলে কাছাকাছি যেতে পারবেন, এটা ওরা কেউ বলে নাই। মানে বিজনেস, হ্যাঁ এই জিনিসটাকে বলা হয় বিজনেস। তো যাই হোক, পরে লাকিলি ওটা জাস্ট 1 ঘন্টার একটা ট্রিপ এবং কাটায় কাটায় আমার সাথে টাইমিংটা মিলে যায়। তো আমরা খুবই হ্যাপি। বাট আমি ধরে রাখছি যদি এটা আমার মানে না হয় তাহলে আমি নেক্সট টাইম গিয়ে আবার আসবো, সমস্যা নাই। তো পরে আমার যেহেতু সময় হচ্ছিল না, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি ফুলি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল এবং অনেক এনজয় করছিলাম, বৃষ্টিও হচ্ছিল। সব কিছু মিলে অসাধারণ জার্নি। এখান থেকে ফেরিতে করে একবার নিয়ে যাবে আর একবার নিয়ে আসবে। সো আমি আর আমার ফ্রেন্ড দুজন হাত দিয়ে একসাথে হার্ট শেপ করলাম। আমি কিছু চিপস কিনে নিয়ে এসেছিলাম। এখানকার চিপস খেতে খুবই মজা, খুবই মজা। এবং লেস আমরা যেটা আসলে বাংলাদেশে যে টেস্ট আসলে ভাবে পাই না, ওখানে সব অরিজিনাল, খুবই মানে ভালো লেগেছে খেতে। তো এরপর আমরা ফেরিতে করে আবার ব্যাক করি এবং আমরা ফাইনালি মানে এই জায়গাটা আসলে এত ভালো লেগেছে, এত সুন্দর। এখান থেকে আমরা বের হয়ে আসি এবং আমাদের টাইম এত শর্ট দেখে আমরা অনেক দৌড়ের উপরে ছিলাম। তো এরপরে আমাকে তাওফি এখানকার যত ফেমাস যা কিছু আছে এত অল্প সময় এত অসাধারণভাবে ও আমার সব মানে ড্রিম ফিল আপ করেছে। আমি খুবই গ্রেটফুল আমার ফ্রেন্ডের প্রতি, এবং ও যে আসলে সময় বের করতে পেরেছে। আমি চাইনি ওকে কোনো ধরনের হ্যাসেল দিতে, বাট আমার কাছে মনে হয় আমি ওকে অলরেডি অনেক মানে কি বলবো প্যারা দিয়ে আসছি, যার জন্য আসলে আমি অনেক সরি। কিন্তু আমি জানি আমার ফ্রেন্ড যদি শুনে আমাকে এটার কারণে সরি বলতেছে, আমাকে উল্টা আরো মাইট দিবে। কারণ পছন্দের মানুষ, প্রিয় মানুষদের জন্য কিছু করতে পারার মাঝে একটা আনন্দ, তার জন্য আসলে থ্যাঙ্কস এবং সরি কোনোটাই আসলে অ্যাকসেপ্টেবল না আমি জানি। বাট আসলে আমি ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, সরি বললেও কম হয়ে যায় আমার ফ্রেন্ডের প্রতি।
তো এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে আসি নিউ ইয়র্কের অন্যতম একটা স্থাপত্য, যেটা হচ্ছে টুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় এবং খুবই ফেমাস, এটাকে বলা হয় ভ্যাসেল। এটা হচ্ছে নিউ ইয়র্কের হাডসন ইয়ার্ডসে অবস্থিত। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ওপেন ছিল সবার জন্য, কিন্তু এই জায়গাটা থেকে 4জন মানুষ সুইসাইড করে, যার জন্য এটা এখন আপাতত ক্লোজ আছে। তো এটা দেখতে আসলে অনেক সুন্দর। আমরা এটার সামনে কিছু ফটো সেশন করি এবং আমাদের কিন্তু দেখতে দেখতে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, জাস্ট 1 ঘন্টা বাকি। মানে খুবই তাড়াহুড়ো করছি আমরা, কারণ হচ্ছে বাই চান্স যদি ফ্লাইটটা মিস হয়ে যায়। তো এর মাঝে আবার বৃষ্টি শুরু হলো, তো এটার সামনে একটা মল আছে। বৃষ্টি থেকে বাঁচার জন্যই মূলত হচ্ছে আমরা এই মলের ভিতরে আসি এবং এখানে আমাদের পছন্দের সব ব্র্যান্ডের শপ এখানে আছে। কোনটা ছেড়ে কোনটাতে যাব, কিন্তু আসলে সময়ও খুব কম হাতে, আর একটু লেট হলেই হয়তো আমরা আমাদের ফ্লাইটটা মিস করে ফেলবো। তো এই জন্য আসলে আমি সবগুলোতে যেতেও পারিনি, কিন্তু তারপরও হচ্ছে ডায়ারের ব্যাগগুলো দেখে খুবই মানে আকর্ষণীয় মনে হচ্ছিল। আমার নিজের হাতেও একটা ডায়ারের ব্যাগ, যদিও আমার ব্যাগটা হচ্ছে ইন্ডিয়া থেকে নেওয়া, তারপরেও হচ্ছে আমার কাছে এখানকার প্রত্যেকটা শপ খুব আকর্ষণীয় মনে হয়েছে। হাতে সময় থাকলে আমি হয়তো এগুলো সব কিছু ভালোভাবে ঘুরে দেখতে পারতাম। যাই হোক, এর মাঝে আমাদের সাথে কিন্তু এসে জয়েন করেছে রাফা। ও কিন্তু ওর বিজি লাইফ থেকে ঠিকই আজকে যেহেতু আমরা চলে যাবো, এই জন্য আমাদের সাথে দেখা করতে এসেছে। তারপর আমরা খুব দ্রুত আবার ফিরে যাই জ্যাকসন হাইটে, ওখান থেকে আমরা চলে যাব আমাদের এয়ারপোর্টে। বাট এর মাঝে মোনা আন্টি বারবার করে বলেছে ফোন করে যেন আমরা অবশ্যই অবশ্যই ওনার সাথে দেখা করে যাই। এখন ওনারা আমাদের জন্য আসলে এত কিছু করেছে, এত মায়া। তো শেষবার যখন চলে আসবো তার আগে খুব মন চাচ্ছিল যে ঠিক আছে দেখা করে আসার, উনিও এত আন্তরিকভাবে বলতেছিল। বাট ওনার বাসায় কিন্তু সারপ্রাইজ, খুবই সারপ্রাইজড, কারণ উনি এত এত আইটেম রান্না করেছে ভাবা যায় না। উনি এত মজার মজার আইটেম, মানে ওনার যে ক্ষীরের পায়েসটা এত ইয়াম্মি, প্লাস হচ্ছে এখানকার খুব ফেমাস একটা খাবার আছে। নিউ ইয়র্কে আসার আগে ভাই আমাকে বলছিল যে অবশ্যই তুই এটা খাবি। তাই ভাবছিলাম যে এটা মনে হয় কোনো ধরনের একটা রেস্টুরেন্টের বিশেষ খাবার, বাট আমি দেখলাম এটা হচ্ছে ওদের স্ট্রিট ফুড টাইপের, রাইস অ্যান্ড চিকেন অথবা মাটন দিয়ে এটা হচ্ছে রান্না করে। এটার নামটা আমি ভুলে গেলাম, এটার নামটা জানি, আই এম ভেরি সরি আমি নামটা ভুলে গেছি, জোকান না কি জানি একটা, নামটা খুব অদ্ভুত। আমি ভেবেছিলাম কোনো চাইনিজ খাবার, জাপানিজ খাবার এরকম। তো এটা বাঙালিদের কাছে খুবই ফেভারিট। তো এটা ছাড়াও আপু মানে আন্টি এত রকমের আইটেম করেছিল, এবং দেশি আম, ওখানকার দেশি আম খেতে এত মজা। তো আমি পায়েসটা অনেক মজা করে খেয়েছি, আবার এখানে যত রকমের খাবার সবগুলোই খেয়েছি, কিন্তু আমি পায়েসটা অনেক আরাম করে খেয়েছি। তারপর যখন চলে আসার টাইম, মানে এত খারাপ লাগছিল, কারণ মোনা আন্টি একদম প্রথম দিন থেকে আজকে বিদায় বেলা পর্যন্ত অনেক করেছে, অনেক শুধু দিয়েই গিয়েছে। তো আমি আসলে ওনাদের প্রতি এত বেশি গ্রেটফুল, এবং মন থেকে আসলে সবসময় যতবার ওনাদের নামটা নিয়ে ওনাদের কথা মনে করি ততবার মন থেকে আসলে অনেক অনেক দোয়া আসে। আল্লাহ ওনাদেরকে যেন সব সময় সুস্থ রাখে, ভালো রাখে, দোয়া করি। এবং যখন আমরা ওখানে ছিলাম তখনই হচ্ছে আপু ফোন দেয় এবং ফোন দিয়ে বলে উনি আসতেছে। মানে ভাবা যায় উনি নিজেও কিন্তু অনেক অসুস্থ, ওনার সামনে একটা অপারেশন আছে, তারপরেও উনি যে আন্তরিকভাবে এসেছেন, দেখা করেছেন এবং আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়েছেন। উনি এয়ারপোর্টে ড্রপ না করলে আমার হয়তো আমার ফ্লাইটটাই মিস হয়ে যেত, কারণ একদম এত কম সময় তার মাঝে আমরা যেহেতু মোনান্টির বাসায় এসেছি। তো আপুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহ সবসময় ওনাকে সুস্থ রাখুন, হাসি খুশি রাখুন, এই দোয়া করি। এবং দেখতে দেখতে আমার বিদায় বেলা চলে আসলো। আমার এত মানে এত কান্না আসতেছিল, এত খারাপ লাগতেছিল, এত ইমোশনালি মোমেন্টটা, বাট রিয়েলিটি বিদায় নিতেই হবে। আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাতেও পারতেছিলাম না, ওর থেকে আমি ভালোভাবে বিদায়ও নিতে পারি না, কারণ আমার এত কান্না আসতেছিল। তো এরপর হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে আসি, একদম চোখের দিকে তাকাতে পারি নাই আমি। তো আসলে আমি খুবই গ্রেটফুল, খুবই আসলে ওদেরকে থ্যাঙ্কস বলে অনেক কম বলা হয়ে যায়। তো এরপর হচ্ছে বলে না অশ্রু সিক্ত নয়ন, ঠিক সেভাবেই আমি আর আম্মু
আবার ফিরে চলে আসি শিকাগোতে, এবং শিকাগোতে ল্যান্ড করতে করতে সন্ধ্যা হয়ে যায়, রাতই হয়ে যায়। ভাইয়া আসে রিসিভ করতে, আর পিছনে ফেলে আসি খুব প্রিয় মানুষদের সাথে সুন্দর কিছু মুহূর্ত, স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। সো সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।